আমাদের হিরো মারা যাওয়ার পর পুনর্জন্ম নেয় এক ভিন্ন জগতে, আর সেখানে সে হয়ে যায় এক ডেমন জেনারেল। কিন্তু সে সাধারণ কোনো ডেমন নয়, তার শক্তি ডেমন লর্ডের চেয়েও হাজার গুণ বেশি। তবে এত শক্তিশালী হওয়ার পরও তার হৃদয় হারিয়ে যায় হিরো পার্টির এক সুন্দরী প্রিস্টেসের কাছে। ধীরে ধীরে সে তার প্রেমে পুরোপুরি পাগল হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, একজন পবিত্র প্রিস্টেস কি কখনো একজন ডেমনকে ভালোবাসতে পারবে, নাকি তাদের ভালোবাসার মাঝখানে দাঁড়িয়ে থাকবে মানুষ আর ডেমনদের চিরন্তন যুদ্ধ? চলুন গল্পটা শুরু করা যাক। গল্পের শুরুতেই হিরো ইউগা তার টিম নিয়ে অ্যাটাক করে ডেমন কিংয়ের দুর্গে, কিন্তু ভেতরে ঢুকতেই জেনারেল ইয়োকিকে দেখে তাদের আত্মারাম খাঁচা ছাড়া। সবাই মিলে তাদের সেরা ম্যাজিক দিয়ে ইয়োকিকে আক্রমণ করে, কিন্তু তার একটা পশমও ছেড়া যায় না। বিরক্ত হয়ে ইয়োকি এক মারাত্মক ব্লাস্টে পুরো টিমকে নকআউট করে দেয়। এরপর সে যখন তাদের সুস্থ করতে যায়, তখন সুন্দরী সিসিলিয়াকে দেখে তার মন ব্যাকুল হয়ে ওঠে। প্রথম দেখাতেই ক্রাশ খেয়ে ইয়োকি পুরো টিমকে ছেড়ে দেয়। এক মাস পর ডেমন কিং জানতে পারে হিরোর টিম 13 বার হেরেও বেঁচে আছে। সে রেগে গিয়ে তাদের খতম করার অর্ডার দিলে ইয়োকি নিজেই দায়িত্ব নেয়। আসলে হিরোর টিম ডেমন কিংকে হারানোর ক্ষমতা রাখলেও ইয়োকির অসীম পাওয়ারের সামনে তারা কিছুই না। কয়েকদিন পর হিরোরা আবার হামলা করলে ইয়োকি বুক চিতিয়ে সব অ্যাটাক আটকে দেয়। সে অফার দেয় সিসিলিয়াকে রেখে দিলে সে সবাইকে ছেড়ে দেবে। পৃথিবীর স্বার্থে সিসিলিয়া নিজের টিমকে চলে যেতে বলে। সবাই চলে যাওয়ার পর ইয়োকি সোজাসুজি তার মনের ভালোবাসার কথা জানায়, কিন্তু সিসিলিয়া এক বাক্যে রিজেক্ট করে দেয়। বলে তার মতো কিউট মেয়ের পক্ষে এই বিশাল সাইজের ডেমন সামলানো অসম্ভব। এই শুনে ইয়োকি দেবদাস হয়ে জীবনের আশা ছেড়ে দেয়। সে তখন আসল রহস্য ফাঁস করে বলে সে আসলে কোনো ডেমন নয়, এক রি-ইনকার্নেটেড মানুষ। ডেমন কিংকে সে অলসতার কারণে মারেনি, কারণ রাজা হলে কাজের চাপ বাড়বে। এই সততা দেখে সিসিলিয়া গলে যায় এবং তাকে ভালো পথে আসার পরামর্শ দেয়। পরদিন রাজ্যে হিরোদের সংবর্ধনা দেওয়া হয়, কারণ সবাই ভাবছে ডেমন কিং খতম। এদিকে ইয়োকি নিজের শিং ভেঙে একদম সাধারণ মানুষের রূপ নিয়ে অ্যাডভেঞ্চারের গিল্ডে নাম লেখায়। মাত্র 3 দিনে সে রিল্যাক্সে নিজের র্যাঙ্ক 3 ধাপ বাড়িয়ে ফেলে, যা দেখে গিল্ডের সবাই পুরাই হা হয়ে যায়। ঠিক তখনই হুড পরা অবস্থায় সেখানে হাজির হয় সিসিলিয়া। সেই ইয়োকিকে টেনে হিঁচড়ে নিজের রাজকীয় ম্যানশনে নিয়ে যায়। সিসিলিয়া তাকে পরিষ্কার বলে দেয় এই অ্যাডভেঞ্চারারগিরি বন্ধ করতে, কারণ মানুষের রাজ্যগুলোর মধ্যে ক্ষমতার লড়াই চলছে, আর ইয়োকির মতো দানবীয় শক্তির কথা জানাজানি হলে তাকে যুদ্ধের অস্ত্র বানানো হবে, অথবা মেয়েরা বিয়ের জন্য পাগল হয়ে যাবে। ইয়োকি তখন নিজের খরচের দোহাই দিলে ধনী সিসিলিয়া নিজেই তাকে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয় এবং হাত জোড় করে গিল্ড ছাড়ার অনুরোধ করে। সিসিলিয়ার এই অসহায় রূপ দেখে ইয়োকি একটু মান ভাব নেয় এবং মুচকি হেসে তাকে আশ্বস্ত করে। সে জানায় সিসিলিয়ার চিন্তার কোনো কারণ নেই, সে এমন কিছু করবে না যাতে ঝামেলা বাড়ে। এই কথা শুনে সিসিলিয়া মুচকি হেসে লাইমলাইট থেকে দূরে থাকার শর্তে তাকে অ্যাডভেঞ্চারার হিসেবে কাজ করার পারমিশন দেয়। ঠিক তখনই সিসিলিয়ার মা সিলিয়া তাদের ডেকে পাঠায়। তার মাকে দেখেই ইয়োকি বুঝে যায় যে এই রূপ আসলে বংশগত। সিলিয়া এসে জানায় হিরো ইউগা সহ বহু বড় বড় জায়গা থেকে সিসিলিয়ার বিয়ের প্রস্তাব এসেছে। এই শুনে তো ইয়োকির মাথায় আকাশ ভেঙে পড়ে। ইউগা এমনিতেই একটা চ্যাড়পোলা যে সারাদিন মেয়ে পটায়, তার উপর আবার সিসিলিয়ার উপর নজর। রাগে ইয়োকির চোখ লাল হয়ে যায়। মেয়ের প্রতি ইয়োকির এই টান দেখে শাশুড়িমা সিলিয়া মনে মনে দারুণ খুশি হয়। সে সরাসরি ইয়োকিকে সিসিলিয়াকে বিয়ে করার অফার দেয়, কিন্তু আমাদের সৎ পোলা ইয়োকি রিজেক্ট করে বলে আগে সে নিজের পায়ে দাঁড়াবে, তারপর সিসিলিয়ার মন জয় করে আবার প্রপোজ করবে। এই উত্তর শুনে টেস্টে তাকে ফুল মার্কস দিয়ে দেয় এবং জামাই আদর করে চলে যায়। বাইরে এসে রোম্যান্টিক মোডে ইয়োকি বলে এখন থেকে আমরা একে অপরকে নাম ধরে ডাকব। দুদিন পর অ্যাডভেঞ্চারার ডিউটি করার সময় হঠাৎ ইয়োকির পুরনো ডেমন সাঙ্গোপাঙ্গরা তাকে অ্যাটাক করে বসে। শিং আর ডানা ছাড়া তাকে চিনতেই পারেনি তারা। ইয়োকি যখন জানায় সে প্রেমে ছ্যাঁকা খেয়ে ডেমনগিরি ছেড়ে এখন মানুষের চাকরি করছে, তখন তার চামচারা পুরো শকড। তারা বলে বস যেখানে আমরাও সেখানে। কোনো উপায় না দেখে ইয়োকি তাদের রূপ বদলে ছদ্মবেশে সিসিলিয়ার ম্যানশনে নিয়ে আসে। সেখানে এসে পরিচয় হয় ডুলহান, হার্পি আর পিক্সির সাথে, কিন্তু মুহূর্তের মধ্যেই হার্পি আর পিক্সির খোঁজ মেলে না। খুঁজতে গিয়ে দেখা যায় পিক্সিটি শাশুড়ি মায়ের কোলে শুয়ে আরাম করছে, আর হার্পিটি বাড়ির কাজের মেয়ের ড্রেস পরে পুরাই মেড সেজে বসে আছে। এই পাগলামি দেখে ইয়োকি আর কিছু বলে না। যাওয়ার সময় শাশুড়িমা সিলিয়া ফিসফিস করে ইয়োকিকে বুদ্ধি দেয় সিসিলিয়া অনেক স্ট্রেসে আছে, কালই তাকে নিয়ে একটা ফাটাফাটি ডেটে চলে যাও।
পরদিন সকালে শাশুড়ির পারমিশন পাওয়া অফিসিয়াল ডেটের জন্য ইয়োকি অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে। সিসিলিয়া যখন সামনে আসে তার গর্জাস নতুন লুক দেখে ইয়োকির চোখ চড়ক গাছ হয়ে যায়। সিসিলিয়া লাজুক মুখে জানায় হিরো টিমের মেম্বার হওয়ায় সবাই যাতে চিনে না ফেলে তাই সে এই স্পেশাল ছদ্মবেশ নিয়েছে। ইয়োকি পুরো গোলে জল হয়ে যায় এবং মনে মনে প্রতিজ্ঞা করে আজকের ডেটটি সে স্মরণীয় করে রাখবে। কেক, ফুল আর মিষ্টি মুহূর্তের পর তারা যখন এক জুয়েলারি শপে ঢোকে তখনই সেখানে এন্ট্রি নেয় হিরো ইউগা। সিসিলিয়াকে দেখেই ইউগা হাভাতের মতো তার হাত ধরে ভেতরে টেনে নিয়ে যায় আর আমাদের ক্যারেক্টার ইয়োকিকে পুরাই ইগনোর মারে। এই দেখে ইউগার সাথে আসা মেয়ে মকানা ও রেগে আগুন। সে ইয়োকিকে অল দ্য বেস্ট জানিয়ে শপে ঢোকে। ইয়োকি তখন মনে মনে প্রতিজ্ঞা করে হিরো হতে পারো ভাই, কিন্তু ভালোবাসার রেসে আমি তোমাকে জিততে দেব না। ভেতরে গিয়ে উপহার দেওয়ার কম্পিটিশন শুরু হলে ইউগা ভুল করে সিসিলিয়ার হ্যাট খুলে ফেলে। ব্যাস, হিরো দেখতে পাবলিকের ভিড় জমে যায় আর তারা ইয়োকিকে লাথি মেরে বের করে দেয়। ভিড়ের মধ্যে সিসিলিয়াকে খুঁজতে গিয়ে ইয়োকির দেখা হয় প্রাক্তন হিরো মেম্বার রেভেনের সাথে। ফ্যানদের হাত থেকে রেভেনকে বাঁচানোর পর ইয়োকি জানতে পারে এই হ্যান্ডসাম ছেলের গলার আওয়াজ আসলে বাচ্চাদের মতো চিকন। এই ভয়েই বেচারা সারা দিন চুপ থাকে। তাদের ফানি ফ্রেন্ডশিপ হওয়ার পর ইয়োকি আবার সিসিলিয়াকে খুঁজতে বের হয় এবং তাকে এক হারিয়ে যাওয়া বাচ্চার সাহায্য করতে দেখে। পরদিন সকালে ইয়োকি যখন সিসিলিয়ার বাড়ি যায় শাশুড়ি মা জানায় কালকের ভিড়ের চোটে মেয়ে অসুস্থ হয়ে বিছানায় পড়েছে। রুমে গিয়ে সে দেখে সিসিলিয়া সুস্থ হচ্ছে এবং সে নিজেই পরের বার আবার ডেটে যাওয়ার অফার দেয়। খুশিতে ইয়োকি যখন হনুমানের মতো নাচানাচি শুরু করে তখন কাজের মেয়ে সোফিয়া তাকে ঘাড় ধরে ঘর থেকে বের করে দেয়। বাড়ি ফেরার পথে ইয়োকির আবার দেখা হয় রেভেনের সাথে। রেভেন লাজুক মুখে জানায় সে তার ক্রাশকে প্রপোজ করতে যাচ্ছে। ইয়োকি তাকে ভরপুর জ্ঞান দিয়ে চিয়ার আপ করে দেয়, কিন্তু একটু পরেই যখন দেখে রেভেন সোজা সিসিলিয়ার বাড়ির দিকে যাচ্ছে তখন ইয়োকি যেন আগুন লেগে যায়। সে বুঝতে পারে নিজের পায়ে কুড়ুল মেরে সে নিজেই নিজের রাইভালের রাস্তা পরিষ্কার করে দিয়েছে। চিন্তায় ইয়োকির মাথা পাগল হওয়ার দশা। কিন্তু একটু পরেই রেভেনকে দেবদাসের মতো মুখ করে ফেরত আসতে দেখে ইয়োকির মনে একটু শান্তি ফেরে। ডাল মে কুচ কালা হ্যাঁ ভেবে সে আবার সিসিলিয়ার ম্যানশনে দৌড়ে যায়, কিন্তু লেডি ডন সোফিয়া গেটেই তাকে আটকে দেয় এবং বলে সিসিলিয়া এখন ঘুমাচ্ছে। সোফিয়া যখন জানায় রেভেন আসলে সিসিলিয়ার জন্য নয় বরং হার্পি মেয়ে হ্যাপিনেসের জন্য এসেছিল তখন ইয়োকির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে তড়িঘড়ি করে বাগানে গিয়ে হ্যাপিনেসকে জিজ্ঞেস করে এবং জানতে পারে সে সত্যিই রেভেনকে রিজেক্ট করে দিয়েছে। রাতে এই নিয়ে ডিসকাশন হলে ডেমনের বড় ভাই ডিউক রেগে আগুন হয়ে যায়, কারণ মানুষ সব সময় হার্পিদের দাস বানিয়ে রাখে আর তাদের সুন্দর পালক চুরি করে, তাই কোনো মানুষের ওপর ভরসা করা যায় না। কিন্তু পরদিন সকালে আসল শকিং নিউজ আসে অ্যাডভেঞ্চারার গিল্ড থেকে। ইয়োকি জানতে পারে তাদের গিল্ড মাস্টার ক্র্যামেন মারাত্মক জখম হয়ে হাসপাতালে ভর্তি। ফলের ঝুড়ি নিয়ে ইয়োকি সেখানে দৌড়ে যায়। হাসপাতালে গিয়ে জানা যায় কোনো ভিলেন নয় বরং বিবাহবার্ষিকীর গিফট খুঁজতে গিয়ে দেরি করায় ক্র্যামেনের বউ তাকে ধোলাই দিয়ে বিছানায় পাঠিয়েছে। ইয়োকি তার ক্ষত সারিয়ে দিতে চাইলে ক্র্যামেন মানা করে দেয়, কারণ সে তার বউয়ের হাতের সেবা খেতে চায়। ঠিক তখনই রুমে ঢোকে সেই খতরনাক বউ, যে আর কেউ নয় আমাদের লেডি ডন সোফিয়া। শাশুড়ি মায়ের কাজের মেয়ে যে এতটা ডেঞ্জারাস ফাইটার তা ভেবেই ইয়োকি দমে যায়। তবে সুযোগ বুঝে সে সিসিলিয়ার স্বাস্থ্যের কথা জিজ্ঞেস করলে সোফিয়া জানায় সে এখন একদম ফিট। মনের মানুষ সিসিলিয়াকে খুশি করার জন্য কি গিফট দেওয়া যায় জানতে চাইলে সোফিয়া বলে ভালোবাসার সাথে যা দেবে সে সেটাই লুফে নেবে। খুশিতে গদগদ হয়ে জুয়েলারি শপের দিকে যাওয়ার পথে ইয়োকি যায় দেবদাস রেভেনের ঘরে। বিছানায় মরার মতো পড়ে থাকা রেভেনকে সোজা করতে ইয়োকি যেই হ্যাপিনেস বলে চিৎকার দেয় অমনি সে লাফিয়ে ওঠে। রেভেন জানায় একবার কিছু গুন্ডাদের হাত থেকে সে হ্যাপিনেসকে বাঁচিয়েছিল। তখন মনের ভুলে রেভেন কথা বলে ফেললে তার বাচ্চার মতো চিকন গলার আওয়াজ শুনে হ্যাপিনেস হাসেনি বরং প্রশংসা করেছিল। ব্যাস, সেই থেকেই প্রেম। ইয়োকি তাকে সান্ত্বনা দিয়ে বলে অতীত ট্রমার কারণে সে ছেলেদের সহ্য করতে পারে না, তাই মন খারাপ না করে চল দুজনে মিলে শপিং করি। শপে গিয়ে ইয়োকি কিনে নেয় সেই নেকলেস যা সিসিলিয়ার পছন্দ হয়েছিল। ঠিক তখনই সেখানে আকস্মিক এন্ট্রি নেয় হিরো টিমের মাকানা। সে তাদের দুজনকে জুয়েলারি শপে দেখে তাচ্ছিল্যের সুরে জিজ্ঞেস করে ফ্যাশন সেন্স ছাড়া তোমরা এখানে কি করছো? আমাদের হিরো ইয়োকি বুক ফুলিয়ে গর্জন করে বলে আমরা আমাদের ক্রাশের জন্য গিফট কিনতে এসেছি। এই কথা শুনে মাকানা মুচকি হাসে, কারণ সে জানে ইয়োকির মন জুড়ে শুধুই সিসিলিয়া। কিন্তু রেভেনের ক্রাশকে তা জানতে যখন সে কৌতূহলী হয়ে ওঠে ঠিক তখনই ঘটে এক চরম টুইস্ট।
মাকানা যখন রেভেনের ক্রাশের কথা জানতে চায়, রেভেন তাকে চরম ইগনোর মারে, কারণ অতীতে সে তার গলার আওয়াজ শুনে হেসেছিল। এরপর তারা এক রেস্টুরেন্টে বসলে মাকানা চালাকি করে সিসিলিয়ার নাম নিয়ে ইয়োকির পেটের কথা টেনে বের করে। মাকানা আফসোস করে বলে, ডেমন কিংয়ের দুর্গে সিসিলিয়াকে ফেলে আসার বুদ্ধি সেই দিয়েছিল, তাই হিরো ইউগা এখন তাকে ঘৃণা করে। সে জানে না যে সেই খতরনাক ডেমন আসলে তার সামনেই বসে আছে। নিজের কারণে হিরো টিমে ফাটল ধরেছে ভেবে ইয়োকির খারাপ লাগে। সে মাকানাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি সিসিলিয়ার সাথে খোলামেলা কথা বলো, সব ঠিক হয়ে যাবে। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে ইয়োকি আর রেভেন সোজা রওনা দেয় সিসিলিয়ার ম্যানশনের দিকে। সেখানে গেটেই দেখা হয় রাগী ভাই ডিউকের সাথে। ইয়োকি সাহস করে রেভেনের সাথে তার পরিচয় করিয়ে দেয়। ডিউক প্রথমে একটু ভাব নিলেও রেভেনের সততা দেখে তাকে পারমিশন দেয়। রেভেন তখন কাঁপতে কাঁপতে হ্যাপিনেসের সামনে গিয়ে গিফট বাড়িয়ে দেয় এবং অনেক কষ্টে জিজ্ঞেস করে, আমরা কি বন্ধু হতে পারি? লজ্জায় লাল হয়ে হ্যাপিনেস গিফটটি লুফে নেয় এবং ফ্রেন্ডশিপে রাজি হয়। এদিকে এক সপ্তাহ ধরে আমাদের সুন্দরী সিসিলিয়া বাইরে গেছে গ্রামের মানুষদের চিকিৎসা করতে, তাই আমাদের মেইন হিরো রুমে বসে পিক্সির সাথে মাছি মারছে আর দুপুরের অপেক্ষা করছে। দুপুরে হ্যাপিনেস এসে খবর দেয় যে সিসিলিয়া বাড়ি ফিরেছে। খুশিতে গদগদ হয়ে ইয়োকি তার জন্য জুয়েলারি শপের সেই নেকলেস আর কেক কিনতে বেরোয়, কিন্তু কেকের দোকানে গিয়ে দেখে এক বিশাল বডি বিল্ডার বসে আছে। সে তার দানবীয় হাত দিয়ে কেক এমনভাবে প্যাক করে যে সব হালুয়া হয়ে যায়। এরপর রাস্তায় যেতেই এক বাচ্চা তার গায়ে ধাক্কা খেয়ে নিজের খাবার ফেলে কাঁদতে শুরু করে। দয়া দেখিয়ে ইয়োকি তাকে নতুন খাবার কিনে দেয়, কিন্তু কপাল খারাপ হলে যা হয়, একটু পরেই এক পকেটমার তার মানি ব্যাগ মেরে দৌড় দেয়। ইয়োকি চোরকে ধরতেই সেখানে এন্ট্রি নেয় হিরো ইউগা। সে পুরো উল্টো বোঝে, ভাবে ইয়োকিই চোর। ইউগা কোনো কথা না শুনেই ইয়োকিকে মারতে তেড়ে আসে। ইয়োকি তার সব অ্যাটাক ডজ করলেও মারামারির চক্করে তার সব টাকা রাস্তায় পড়ে হারিয়ে যায়। নিজেকে বাঁচাতে সে দৌড় দিলে নাইট ফোর্সের পুলিশ তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। ব্যাস, রোম্যান্টিক ডেটের বদলে আমাদের ডেমন কিং সোজা চালান হয়ে যায় জেলখানায়। লকআপে বসে যখন সে নিজের কপালকে দোষ দিচ্ছিল, ঠিক তখনই সেখানে এন্ট্রি নেয় ডিউক, যে এখন পুলিশের বড় অফিসার। ইয়োকি তাকে দেখে চিৎকার করে নিজের সততার প্রমাণ দিতে চাইলে ডিউক হাসে। সে জানায় চিন্তার কিছু নেই, রেভেন অলরেডি বাইরে সব প্রমাণ জোগাড় করছে। নাইট ফোর্সের সুন্দরী অফিসার আইরিন এসে লকআপের চাবি খোলে এবং প্রমাণ করে যে আমাদের হিরো ইয়োকি সম্পূর্ণ নির্দোষ। শুধু তাই নয়, ভুল বোঝার কারণে খোদ হিরো ইউগা তাকে এক রাজকীয় রেস্টুরেন্টে ডিনারের অফার দেয়। সেখানে বসে ইউগা হঠাৎ ইয়োকির কাছে জানতে চায় কিভাবে সিসিলিয়ার মন জয় করা যায়। নিজের লাভ রাইভালকে কেন সে বুদ্ধি দেবে? তাই ইয়োকি চালাকি করে টপিক ঘুরিয়ে দেয়। কথায় কথায় ইউগা যখন মাকানাকে দোষারোপ করে যে সেই সিসিলিয়াকে ডেমনের দুর্গে ফেলে এসেছিল, তখন ইয়োকি গর্জে উঠে বলে, ভুলো না বস, ফাইনাল ডিসিশন কিন্তু তোমার নিজের ছিল। নিজের ভুল বুঝতে পেরে ইউগা কান্নাকাটি শুরু করে। ইয়োকি তখন ইউগাকে বুদ্ধি দেয় মাকানার রুমে গিয়ে ক্ষমা চাইতে, কিন্তু এই বলদ ইউগা মাকানার রুমে নক না করেই হুট করে ঢুকে পড়ে যখন সে অর্ধনগ্ন অবস্থায় ছিল। ব্যাস, ক্ষমার বদলে কপালে জোটে ভরপুর গণধোলাই। এই ফানি পরিস্থিতি দেখে ইয়োকি সেখান থেকে কেটে পড়ে। রাস্তায় আসতেই তার কপাল যেন একদম খুলে যায়। সেই কেকের দোকানের আসল কিউট মালকিনি তাকে একদম ফ্রেশ কেক গিফট করে। এমনকি দুপুরের সেই ছোট বাচ্চাটি, যে আসলে এক ধনী পরিবারের সন্তান, সেও তাকে অনেক সুস্বাদু খাবার উপহার দেয়। খুশিতে গদগদ হয়ে সন্ধ্যাবেলায় সব গিফট আর সেই স্পেশাল নেকলেস নিয়ে ইয়োকি হাজির হয় সিসিলিয়ার রাজকীয় ম্যানশনে। তারা যখন চা আর কেক খাচ্ছিল, ঠিক তখনই সেখানে এন্ট্রি নেয় ইউগা, মাকানা আর রেভেন। তারা সবাই সিসিলিয়ার কাছে হাত জোড় করে সেই পুরনো ভুলের জন্য অফিসিয়াল ক্ষমা চায়। কিন্তু আমাদের দয়ালু সিসিলিয়া মুচকি হেসে বলে, পৃথিবীর স্বার্থে তারা যা করেছিল তা একদম ঠিক ছিল। তার মনে কোনো ক্ষোভ নেই। সবার ভেতরের এই বিশাল ফাটল দূর করতে পেরে ইয়োকি আড়ালে দাঁড়িয়ে তৃপ্তির হাসি হাসে। রাতের বেলা সিসিলিয়া যখন ইয়োকিকে এগিয়ে দিতে বাইরে আসে, তখন সে আবেগঘন কণ্ঠে বলে, তুমি যেভাবে আমার পরিবার আর বন্ধুদের আপন করে নিয়েছ তা দেখে আমার খুব ভালো লাগছে। সুযোগ বুঝে ইয়োকি তার পকেট থেকে জুয়েলারি শপের সেই নেকলেসটি বের করে সিসিলিয়ার গলায় পরিয়ে দেয়। নিজের পছন্দের গিফটটি দেখে সিসিলিয়া খুশিতে লাজুক হেসে ইয়োকিকে জড়িয়ে ধরে, যা দেখে আনন্দের চোটে আমাদের ডেমন কিংয়ের চোখে পানি চলে আসে। কিন্তু আসল টুইস্ট আসে 3 দিন পর। ইয়োকি ভেবেছিল সিসিলিয়াকে নিয়ে সে একান্তে কোথাও ঘুরতে যাবে, কিন্তু সিসিলিয়া তাকে সাথে নিয়ে রওনা দেয় এক দূরের গ্রামে রোগীদের চিকিৎসা করতে।
ডেমন কিং ইয়োকি আর সেসিলিয়া এসে পৌঁছায় এক প্রত্যন্ত গ্রামে, যেখানে ডাকাতদের হামলায় বহু মানুষ জখম হয়েছে। সেসিলিয়া সবাইকে সুস্থ করতে গিয়ে নিজেই ক্লান্ত হয়ে পড়লে ইয়োকি এক ম্যাজিক স্পেল দিয়ে তাকে জোর করে ঘুম পাড়িয়ে দেয় এবং নিজেই সব গ্রামবাসীকে সুস্থ করে ফেলে। ঘুম থেকে উঠে সেসিলিয়া প্রথমে রেগে গেলেও ইয়োকির এই মিষ্টি কেয়ার দেখে সে লজ্জায় লাল হয়ে থ্যাঙ্কস জানায়। ঠিক তখনই গ্রামের প্রধান এসে তাদের টিল নামের এক অসুস্থ মেয়ের কাছে নিয়ে যায়। সেখানে পিক্সির দেওয়া এক জাদুকরী ওষুধ খেয়ে টিল সুস্থ বোধ করে এবং জানায় এক অলৌকিক দেবতা তাকে সব সময় রক্ষা করে। কিন্তু দেবতার বর্ণনা শুনেই ইয়োকি আর সেসিলিয়া খটকা লাগে, কারণ এর পেছনে লুকিয়েছিল ডার্ক ম্যাজিক। সত্যিটা জানতে তারা যখন গ্রামের শেষ মাথায় সেই দেবতার মন্দিরে যায়, তখন দেখে সেটা আসলে এক জীবন্ত গার্গয়েল ডেমন। মূর্তিটি আক্রমণ করতে গেলেই পিচ্চি পিক্সি শেখ এক লাথিতে তাকে মাটিতে শুইয়ে দেয়। ইন্টারোগেশনে জানা যায় ডাকাতদের হাত থেকে টিলকে বাঁচাতে গিয়েই এই ডেমনটি দেবতার রূপ নিয়েছে। সে কারো ক্ষতি না করছে দেখে ইয়োকি তাকে ছেড়ে দেয়, কিন্তু আসল ঝামেলা শুরু হয় মাঝরাতে, যখন ডাকাত দল আবার গ্রামে হামলা করে। ইয়োকি আর সেসিলিয়া মিলে তুড়ি মেরে ডাকাতদের ধোলাই দেয়, কিন্তু ঠিক তখনই মন্দির থেকে এক বিকট শব্দ আসে। শেখ সেখানে দেখতে গেলে এক রহস্যময় শক্তিশালী যোদ্ধা তাকে কাগজের মতো ছুঁড়ে ফেলে দেয়। সেখানে পৌঁছে ইয়োকি জানতে পারে এই অহংকারী ছেলেটি আসলে অন্য এক সাম্রাজ্যের হিরো, যার নাম মিলার। সে দাবি করে সব ডেমনকে খতম করাই তার ধর্ম, আর যে এদের বাঁচাবে সে একটা আস্ত বলদ। ইয়োকি তাকে আটকানোর চেষ্টা করলে মিলার এক অদ্ভুত তলোয়ার বের করে, যা সব ধরনের ম্যাজিক স্পেলকে নিমেষেই ধ্বংস করে দিতে পারে। ম্যাজিক কাজ না করায় মিলার সুযোগ পেয়ে এক কোপে সেই নিরীহ গার্গয়েল ডেমনের হাত কেটে ফেলে। টিল কান্নায় ভেঙে পড়ে। সেসিলিয়া চিৎকার করে মিলারকে সতর্ক করে বলে এই অন্যায়ের কারণে গ্রামবাসীরা ক্ষিপ্ত হবে এবং দুই রাজ্যের মধ্যে যুদ্ধ লেগে যেতে পারে। কিন্তু এই সাইকো মিলার হাসতে হাসতে বলে সে তো যুদ্ধই চায়। লড়াই এক চরম পর্যায়ে পৌঁছায়। অহংকারী হিরো মিলারের জাদুকরী তলোয়ার ভাঙার জন্য ইয়োকি একের পর এক হাই র্যাঙ্ক স্পেল মারতে থাকে। মিলার যখন তার এই চেষ্টাকে দেখে অহংকারে হাসছিল, ঠিক তখনই খটাস করে ভেঙে যায় তার তলোয়ার। সুযোগ বুঝে ইয়োকি এক দানবীয় ঘুষি মেরে মিলারকে বহু দূরে উড়িয়ে দেয়, কিন্তু মিলার দমে যাওয়ার পাত্র নয়। সে এক মারাত্মক লাইটনিং ব্লেড ছুঁড়ে মারে ইয়োকির দিকে। ইয়োকি সেটা ডজ করলে ব্লেডটি সোজা ডেমনের দিকে ধেয়ে যায় এবং তাকে বাঁচাতে গিয়ে পিচ্চি টিল সেই আঘাত নিজের বুকে পেতে নেয়। এই ধ্বংসলীলা দেখে মিলার পিশাচের মতো হাসতে হাসতে সেখান থেকে চম্পট দেয়। টিলের এই অবস্থা দেখে রাগ আর ক্ষোভে ইয়োকি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে নিমেষেই তার আসল ভয়ঙ্কর ডেমন রূপে ট্রান্সফর্ম হয়ে যায়। চোখের পলকে সে মিলারকে খুঁজে বের করে এবং তার মাথা ধরে মাটিতে এমন আছাড় মারে যে মিলারের আধ মরা দশা হয়ে যায়। ইয়োকি তাকে মেরেই ফেলত, কিন্তু শেষ মুহূর্তে সিসিলিয়ার মিষ্টি মুখের কথা মনে পড়ায় সে মিলারকে জ্যান্ত নদীর পানিতে ছুঁড়ে ফেলে দেয়। পরদিন সকালে টিল তাদের সাথে শহরে আসার জেদ ধরে, কারণ সে ডেমনটির কাটা হাত জোড়া লাগাতে চায়। ইয়োকি বুদ্ধি খাটিয়ে ডেমনটিকে পাথরের মূর্তির ছদ্মবেশ দিয়ে সিসিলিয়ার ম্যানশনে নিয়ে আসে, কিন্তু শাশুড়িমা সিলিয়া মূর্তিটি একদম পছন্দ না হওয়ায় বলে এই জঘন্য জিনিস আমার দামি বাড়িতে রাখা যাবে না। বাধ্য হয়ে ইয়োকি সেই ডেমনটিকে নিজের ফ্ল্যাটে নিয়ে আসে, আর টিল প্রতিদিন সকাল বিকেল সেখানে এসে ডিউটি শুরু করে। এদিকে মিলারকে হারানোর পুরস্কার দিতে রাজা ইয়োকি আর সিসিলিয়াকে রাজপ্রাসাদে ডেকে পাঠায়। সিসিলিয়া কোনো রিওয়ার্ড নিতে রাজি না হলেও আমাদের খতমনক প্রেমিক ইয়োকি সবার সামনে বুক ফুলিয়ে রাজাকে বলে, রাজামশাই, পুরস্কার হিসেবে আমার শুধু সিসিলিয়ার ভালোবাসা চাই। এই কথা শুনে পুরো রাজদরবার স্তব্ধ হয়ে যায়। পরে ম্যানশনে গিয়ে ইয়োকি যখন সিসিলিয়ার কাছে মাফ চাইছিল, তখন শাশুড়িমা সিলিয়া এসে এক খতরনাক রায় শোনায়। সে বলে সবার সামনে ফাজলামো করার অপরাধে আগামী 1 মাস তুমি সিসিলিয়ার সাথে দেখাই করতে পারবে না। এই শুনে সিসিলিয়ার মন একটু খারাপ হলেও কাজের মেয়ে হ্যাপিনেস এসে ইয়োকিকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেয়। ভালোবাসার মানুষের থেকে দূরে থেকে 1 সপ্তাহে ইয়োকির অবস্থা পুরো দেবদাসের মতো হয়ে যায়। বোরিং লাইফ কাটাতে সে গিল্ডে গিয়ে ক্র্যামেনের কাছ থেকে এক গাদা কঠিন কোয়েস্ট নিয়ে দিন রাত মিশন কমপ্লিট করতে থাকে। অবশেষে 1 সপ্তাহ পর যখন সে ভাবছিল আর মাত্র কিছুদিন পরেই সে তার জানু সিসিলিয়ার দেখা পাবে, ঠিক তখনই ডেমন গার এসে তাকে এক মারাত্মক শকিং নিউজ দেয়। ডেমন গার্ড জানায় তার শরীর ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। সে ইয়োকিকে অনুরোধ করে সে মারা যাওয়ার পর যেন টিলের খেয়াল রাখা হয়, কিন্তু আমাদের মেইন হিরো ইয়োকি তা মানতে নারাজ। সে বন্ধুকে বাঁচানোর জন্য ব্যাকুল হয়ে রাতের অন্ধকারে ছুটে যায় ডিউকের কাছে। ডিউক বুদ্ধি দেয় একমাত্র ম্যাজিক স্টোন খাওয়ালেই গারকে বাঁচানো সম্ভব, কিন্তু সেই স্টোন কোথায় মিলবে তা ভাবার আগেই সেখানে হন্তধন্ত হয়ে হাজির হয় সিসিলিয়া। সে কান্নায় ভেঙে পড়ে জানায় যে টিলের পুরনো রোগ আবার মারাত্মকভাবে ফিরে
ফিরে এসেছে। পিক্সি শিক জানায় টিলকে বাঁচাতে হলে টুয়াইলাইট গ্রাস নামের এক দুর্লভ জাদুকরী ঘাস লাগবে। টিল আর গার দুজনের জীবনই এখন চরম বিপদে। ইয়োকি আর সিসিলিয়া তড়িঘড়ি করে মার্চেন্ট গিল্ডে ছুটে গেলেও দেখে সেখানে কোনো সাপ্লাই নেই। ঠিক তখনই দেবদূতের মতো এন্ট্রি নেয় ভাইস গিল্ড মাস্টার ক্র্যামেন। সে ইয়োকির হাতে এক খতরনাক মিশনের ফর্ম দিয়ে বলে এক মাইনের ভেতর এক বিশাল মনস্টার লুকিয়ে আছে, আর সেই খনির ভেতরেই মিলবে ম্যাজিক স্টোন আর টুয়াইলাইট গ্রাস। ব্যাস, আর দেখে কে, টিলের মায়াবী শাশুড়ি মায়ের খতরবাক বডিগার্ড সোফিয়াও তাদের সাথে মিশনে যোগ দেয়। খনিতে ঢুকে তারা দেখে মনস্টারটি মনের সুখে পাথর চিবিয়ে খাচ্ছে। তাদের দেখেই মনস্টারটি দানবীয় পাথর ছুঁড়তে শুরু করে। সবচেয়ে বড় খতরনাক টুইস্ট হলো এই মনস্টারের ওপর কোনো জাদুকরী স্পেল কাজ করছিল না। কোনো উপায় না দেখে ক্র্যামেন এক অদ্ভুত প্ল্যান বানায়। সে সোফিয়াকে জাদুকরী কাগজের শিল্ড দিয়ে ঢেকে দেয় যাতে সে সরাসরি মনস্টারের মুখের ভেতর ঢুকে ভেতর থেকে তাকে খতম করতে পারে। প্ল্যান অনুযায়ী সবাই মিলে মনস্টারটিকে শিকল দিয়ে বেঁধে ফেলে, আর লেডি ডন সোফিয়া সোজা তার পেটের ভেতর ঢুকে যায়। মনস্টারটি তখন নিজের শরীর থেকে শত শত ছোট মনস্টার বের করে হামলা চালায়। ক্র্যামেন আর সিসিলিয়া বাইরে ব্যাকুল হয়ে ম্যাজিক সামলাতে থাকে। কিছুক্ষণ পর সোফিয়া মনস্টারের পেট ফেরে বাইরে বেরিয়ে আসে। মিশন শেষে প্রচুর ম্যাজিক স্টোন আর ঘাস নিয়ে তারা এক লজে আশ্রয় নেয়। রাত গভীর হলে ইয়োকি চুপি চুপি একা গ্রামে ফেরার জন্য দরজা খোলে, কিন্তু দেখে সিসিলিয়া অলরেডি সেখানে দাঁড়িয়ে হাসছে। সে পরম যত্নে ইয়োকির হাতে ঘাসগুলো তুলে দিয়ে বলে, আমি জানি তুমি আজ রাতেই ফিরবে। ইয়োকি মনে মনে সিসিলিয়ার প্রতি কৃতজ্ঞতায় গলে যায়। কয়েক ঘন্টা পর নিজের ফ্ল্যাটে ফিরে সে শিকের হাতে ঘাস দেয় এবং জোর করে গারকে ম্যাজিক স্টোন খাওয়ায়। চোখের পলকে গারের কাটা হাত আবার গজিয়ে ওঠে। টিলও পুরোপুরি সুস্থ হয়ে উঠলে তাদের মুখে আবার হাসি ফোটে। পরদিন সকালে ক্র্যামন আর বাকিরা গ্রামে ফেরার সময় অলস ইয়োকিকে ঘোড়ার মতো ঘুমাতে দেখে অবাক হয়। তবে আমাদের কিউট সিসিলিয়া তাকে বাঁচিয়ে দিয়ে বলে, আহা, কাল বেচারা অনেক খাটুনি করেছে, ঘুমাতে দাও। এক সপ্তাহ পর নিষেধাজ্ঞা উঠে গেলেও সিসিলিয়া কাজে মারাত্মক বিজি থাকায় ইয়োকি বাজারে একাকী বোরিং সময় কাটাচ্ছিল। সেখানে তার দেখা হয় ক্র্যামনের সাথে, যে এখনও বউ সোফিয়ার অ্যানিভার্সারি গিফট খুঁজে বেড়াচ্ছে। তাকে সাহায্য করতে গিয়ে ইয়োকির নজর পড়ে এক কুচকুচে কালো কোট আর বাদুর মার্কা অদ্ভুত হেলমেটের ওপর। ওটা পরা মাত্রই তার ভেতরে হিরোগিরি জেগে ওঠে। সে নিজেকে ব্ল্যাক লাইটনিং ম্যাজিক সোর্ডসম্যান নাম দিয়ে গিল্ডের সব কঠিন মিশন একাই কেড়ে নেয়, যার শেষ কাজ ছিল একদল খতরনাক চোর ধরা। মাঝরাতে সেই চোরদের আস্তানায় হানা দিলে চোরদের লিডার এনভি এই জোকার ড্রেস পরা ইয়োকিকে দেখে হেসেই খুন। সে তার গ্যাংকে হামলা করতে বললে ইয়োকি তুড়ি মেরে সবাইকে নকআউট করে দেয়। এনভি তার জাদুকরি বই দিয়ে শেষ চেষ্টা করলেও লাভ হয় না, উল্টো ইয়োকির এক ঘুষিতে সে পটল তোলে। উদ্ধার হওয়া গ্রামবাসী জানায় সে আসলে পরদিনের ভ্যালেন্টাইন্স ডে এর জন্য চকলেট ডেলিভারি দিতে যাচ্ছিল। ঠিক তখনই পুলিশ অফিসার ডিউক আর রেভেন সেখানে পৌঁছায়। ইয়োকি নতুন নাম দিয়ে ভাব মারতে গেলে তার চিকন গলার আওয়াজ শুনে ডিউক আর রেভেন এক সেকেন্ডেই তাকে চিনে ফেলে। পরে আড়ালে গিয়ে ডিউক তাকে ঝাড়ি দিয়ে বলে, আয়নায় নিজের চেহারা দেখেছিস? পুরো কম বাজেটের হ্যালোউইন ভিলেন লাগছে। গিল্ডে গিয়ে ইয়োকি জানতে পারে চোরগুলো আসলে আগে ভালো অ্যাডভেঞ্চারার ছিল, কিন্তু এক রহস্যময় বই পেয়ে তাদের মাথা নষ্ট হয় এবং ভ্যালেন্টাইন্স ডেকে ঘৃণা করায় সব চকলেট চুরি করা শুরু করে। পরদিন সকালে ভ্যালেন্টাইন্স ডের স্পেশাল গিফটের আশায় ইয়োকি দরজায় নক শুনেই এক লাফে বুক ভরা আশা নিয়ে দরজা খোলে, কিন্তু সামনে টিলকে দেখে তার সব আশা ভেঙে চুরমার হয়ে যায়। টিল তাকে পাত্তাই না দিয়ে সোজা ভেতরে ঢুকে ডেমন গারকে চকলেটের বক্স গিফট করে বসে। চরম হতাশ হয়ে ইয়োকি গিল্ডে গেলে দেখে ক্র্যামন তার বউয়ের চকলেটের বক্স নিয়ে ভাব মারছে। এরপর সে যায় ডিউকের কাছে, কিন্তু সেখানেও ইরেনে এসে ডিউককে চকলেট দিয়ে যায়। চারপাশে সবার প্রেম দেখে সিঙ্গল ইয়োকির বুক ফেটে কান্না আসে। শেষ ভরসা নিয়ে সে বন্ধু রেভেনের ঘরে উকি দেয়, কিন্তু সেখানে গিয়ে দেখে হার্পি মেয়ে হ্যাপিনেস পরম ভালোবাসায় রেভেনকে চকলেট খাওয়াচ্ছে। এই দেখে হিংসায় জ্বলতে জ্বলতে ইয়োকি মনে মনে অভিশাপ দেয় এই কাপলদের যেন এখনই ব্লাস্ট হয়ে যায়। ইয়োকি দেখে হিরো ইউগাকে চকলেট দেওয়ার জন্য মেয়েদের বিশাল লাইন লেগেছে। হিংসায় জ্বলতে জ্বলতে সে সিসিলিয়ার ম্যানশনে ছুটলেও জানতে পারি সিসিলিয়া বাড়িতে নেই। চরম হতাশ ইয়োকিকে শাশুড়ি মা সিলিয়া এক প্যাকেট চকলেট দিয়ে সান্ত্বনা দেয়। ঠিক তখনই অফিসার ডিউক এসে খবর দেয় যে চোর এনভি জেল থেকে পালিয়েছে। বাজারে গিয়ে ইয়োকি দেখে এনভি এক বিশাল চকলেটের মনস্টার বানিয়ে পুরো গ্রামে তাণ্ডব চালাচ্ছে। ভ্যালেন্টাইন্স ডেতে পাত্তা না পেয়ে চোরেরা এই কাণ্ড করছে বুঝতে পেরে ইয়োকি মনস্টারের ওপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় এক খতরনাক লড়াই, কিন্তু এনভি তার জাদুকরি বইয়ের জোরে ইয়োকিকে নিচে ফেলে দেয়। মনস্টারটি যখন সব গ্রামবাসীদের চকলেট চুরি করছিল তখন ইয়োকি হঠাৎ খেয়াল করে সেখানে সিসিলিয়া দেওয়া চকলেটের বক্সটিও আছে। ব্যাস,
জানুর চকলেটের অপমান দেখে ইয়োকি চরম ক্ষিপ্ত হয়ে নিজের সব শক্তি দিয়ে এক মারাত্মক স্পেল মারে। এক আঘাতেই চকলেটের মনস্টার ব্লাস্ট হয়ে যায়। ওপর থেকে এনভি নিচে পড়ে যাওয়ার আগেই হিরো ইউগা তাকে লুফে নেয়। এনভি জানায় অতীতে এক ছেলে তাকে টমবয় বলে রিজেক্ট করায় সে এই দিনটিকে ঘৃণা করে। ইউগা তখন তার স্বভাবসুলভ ডায়লগ মেরে বলে, তুমি মন থেকে দিলে আমি তোমার চকলেট সানন্দে নেব। এই দেখে ইয়োকি রেগে আগুন হয়ে যায়, কারণ খাটলো ইয়োকি আর ক্রেডিট নিল ইউগা। ঠিক তখনই সেখানে মিষ্টি সিসিলিয়া এন্ট্রি নেয় এবং লাজুক মুখে ইয়োকির হাতে একটি স্পেশাল গিফট তুলে দেয়। খুশিতে গদগদ হয়ে ইয়োকি ঘরে ফিরে বক্সটি খুললে দেখে ভেতরে রয়েছে সুস্বাদু কেক আর একটি লাভ লেটার। পরদিন গিল্ডে গিয়ে ইয়োকি এক নতুন কোয়েস্ট পায়। এক পোর্ট টাউনে মার্চেন্টদের সব মালামাল চুরি হয়ে যাচ্ছে, যা উদ্ধার করতে হবে। ইয়োকি মনে মনে ভাবল এটাই সুযোগ সিসিলিয়াকে নিয়ে একান্তে একটি রোম্যান্টিক ট্রিপে যাওয়ার। কিন্তু যাত্রার সময় দেখা যায় সিসিলিয়া কাজের চাপে আসতে পারেনি, তার বদলে এসেছে হার্পি মে হ্যাপিনেস। ইয়োকির রোম্যান্টিক প্ল্যানিং নিমেষেই ভেস্তে যায়। ঠিক তখনই সেখানে বন্ধু রেভেন এসে হাজির হয়। সে দেখে হ্যাপিনেস তার দেওয়া সেই সুন্দর হেয়ার পিসটি পরে এসেছে, যা দেখে রেভেন মনে মনে দারুণ খুশি হয়। ইয়োকি আসলে তাদের দুজনকে একান্তে সময় দেওয়ার জন্যই এই ট্রিপের প্ল্যান করেছিল। টাউনে পৌঁছে ইয়োকি ক্লায়েন্টের সাথে দেখা করতে চলে যায় আর রেভেন ও হ্যাপিনেসকে বলে চোরের তথ্য জোগাড় করতে। তারা এক নাবিকের কাছে জানতে পারে কড়া সিকিউরিটি থাকা সত্ত্বেও মালামাল গায়েব হয়ে যাচ্ছে। সমুদ্রের পাড়ে এক রহস্যময় মোড় নেয়। রেভেন জানায় যে কোনো গার্ডই চোরের হদিস দিতে পারছে না, তবে চুরির ঠিক আগে তারা এক মিষ্টি গানের আওয়াজ শুনে অজ্ঞান হয়ে যায়। রেভেনের সন্দেহ এটা কোনো মারমেড বা মৎস্যকন্যার কাজ। মারমেডের কথা শুনেই সাধারণ নাবিকেরা ভয়ে কাঁপতে শুরু করে, কারণ প্রচলিত গল্প অনুযায়ী মারমেডরা নাকি জাহাজ ডুবিয়ে দেয়। কিন্তু ইয়োকি মনে মনে জানে ডেমনরা এতটা খারাপ হয় না। তদন্ত করতে করতে তারা হুট করেই সমুদ্রের ধারে চুরি হওয়া আসল মালামালের সন্ধান পেয়ে যায়। ঠিক তখনই সমুদ্রের বুক চিরে ভেসে ওঠে এক অপরূপ সুন্দরী মারমেড এবং সে এক জাদুকরী গান গাইতে শুরু করে। মারমেডের জাদুকরী গান শুনে সবাই যখন ঘুমে ঢলে পড়ার দশা, ঠিক তখনই আমাদের হার্পি মে হ্যাপিনেস আসরে নামে। সে মারমেডের সুরের সাথে পাল্লা দিয়ে নিজের গলায় এক খতরনাক গান শুরু করে, যা মারমেডের জাদুকরী গানকে একদম ভ্যানিশ করে দেয়। সুযোগ বুঝে ইয়োকি তার ম্যাজিক দিয়ে মারমেডকে কোণঠাসা করে ফেলে এবং রেভেন তার ধারালো তলোয়ার মারমেডের গলায় ঠেকায়। মৃত্যুর মুখোমুখি হয়ে মারমেড কেঁদে ফেলে এবং নিজের জীবনের পরোয়া না করে বলে, দয়া করে আমার বন্দী বন্ধুকে বাঁচান, মানুষ তাকে অপহরণ করেছে। কিন্তু ডেমনের এই কান্না দেখেও পাথর দিল রেভেনের মন গলে না। সে বলে ডেমনদের বিশ্বাস করা আর নিজের পায়ে কুড়ুল মারা একই কথা। মারমেডকে বাঁচাতে হঠাৎ হ্যাপিনেস নিজের জীবন বাজি রেখে রেভেনের তলোয়ারের সামনে এসে দাঁড়ায়। ইয়োকিও পরিস্থিতি শান্ত করতে রেভেনকে তলোয়ার নামাতে বলে এবং জানায় মারমেড নিজে থেকে কোনো মানুষের ক্ষতি করেনি। অগত্যে রেভেন তলোয়ার নামালে জানা যায় এই মারমেডের নাম শাইকে, এক দুষ্টু মানুষ তার বন্ধুকে আটকে রেখে তাকে দিয়ে এই চুরি করাচ্ছিল। শাইকের সততা প্রমাণ করতে হ্যাপিনেস পরম ভালোবাসায় রেভেনের হাত ধরে অনুরোধ করে। ক্রাশের এই কিউট রিকোয়েস্ট কি আর রেভেন ফেলতে পারে? সে রাজি হয়ে যায়। তারা মালামাল পরীক্ষা করে দেখে যে চোরেরা আসলে নাবিকদের ফাঁদে ফেলার জন্য নকল জিনিস রেখে গেছে। কিছুক্ষণ ওত পেতে থাকার পর সেখানে সেই রহস্যময় লোকটা তার পুরো গুন্ডা বাহিনী নিয়ে হাজির হয়, যে আগে রেভেনকে মিথ্যা তথ্য দিয়েছিল। রেভেন মুহূর্তেই বুঝে যায় এই লোকটাই আসল কালপ্রিট এবং মারমেডের কথাই সত্যি। একজন মানুষের এত বড় বেইমানি দেখে রাগে রেভেনের চোখ লাল হয়ে যায়। সে একাই তলোয়ার নিয়ে গুন্ডাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। বাকি গুন্ডারা ভয়ে পালাতে গেলে আমাদের লেডি ফাইটার হ্যাপিনেস একাই তাদের চারদিক থেকে ঘিরে ফেলে চরম ধোলাই শুরু করে। মারমেড শাইকের বন্ধুকে উদ্ধার করতে আমাদের টিম চোরদের ধরে বেঁধে ফেলে। আসল লোকেশন পেয়ে তারা বন্দি বন্ধুকে মুক্ত করে শাইকের বুকে ফিরিয়ে নেয়। খুশিতে শাইক তাদের ধন্যবাদ জানালে রেভেন নিজের ভুলের জন্য তার কাছে হাত জোর করে ক্ষমা চায়। 2 দিন পর টিল এসে ইয়োকিকে খবর দেয় যে সিসিলিয়া তাকে চা খাওয়ার দাওয়াত দিয়েছে। ম্যানশনে গিয়ে ইয়োকি দেখে ডেমন, গার আর টিল সারাদিন গল্প করছে। এই দেখে সিসিলিয়া হাসতে হাসতে বলে টিল কিন্তু গারকে সত্যিই মন থেকে ভালোবাসে। এই কথা শুনে ইয়োকির মনে নিজের প্রেমের বেলুন ফুলতে শুরু করে। সে সিসিলিয়ার ম্যানশন থেকে সোজা রেস্টুরেন্টে ছুটে যায় দুলহান ডিউকের কাছে লাভ অ্যাডভাইস নিতে। ইয়োকির কান্নাকাটি শুনে ডিউক সোজা তাকে কাওয়ার্ড বা কাপুরুষ বলে গালি দেয়। সে ঝাড়ি মেরে বলে, তুই কি সারা জীবন শুধু চা খাওয়ার পার্টনার হয়েই থাকবি নাকি সত্যিকারের প্রেম করবি? ডিউক তাকে সিসিলিয়ার ব্যাপারে আরও তথ্য জোগাড় করতে বলে। ঠিক তখনই সেখানে হিরো টিমের মাকানা আর রেভেন হাজির হয়। মাকানা জানায় হিরো ইউগার পেছনে যে মেয়েদের লাইন লাগে সিসিলিয়াই তাদের সাইজ করে। শুধু তাই নয়, সিসিলিয়া তাদের ফাইন্যান্স সেক্রেটারি এবং ইন্টেলিজেন্স হেড। মাকানা যখন সিসিলিয়ার এক গোপন নিকনেম বলতে যাবে, ঠিক তখনই সিসিলিয়া ডেভিল মার্কা হাসি নিয়ে
এন্ট্রি মারে এবং মাকানার ঘাড় ধরে টেনে নিয়ে যায়। এরপর রেভেন আমাদের ইয়োকিকে এক অনাথ আশ্রমে নিয়ে যায়, যেখানে সিসিলিয়া প্রায়ই আসে। সেখানে এক বাচ্চা ইয়োকিকে জিজ্ঞেস করে হোলি মাদার বা পবিত্র মা কোথায়। পরে রেভেন রহস্য ফাঁস করে বলে অনাথ আশ্রমের বাচ্চারা হিরো টিমের সবাইকে নিকনেম দিয়েছে। রেভেন হলো কোল্ড ব্লাডেড সোর্সম্যান, ইউগা হলো ওয়ান্ডারিং হিরো, আর আমাদের মিষ্টি সিসিলিয়ার নাম হলো হোলি মাদার। কিন্তু সিসিলিয়া এই নাম একদম পছন্দ করে না। রেভেন তখন ইয়োকিকে বুদ্ধি দেয় সিসিলিয়ার সাথে এক স্পেশাল মিশনে যেতে, যাতে তাদের বন্ডিং স্ট্রং হয়। ইয়োকি তখন মনে মনে এক খতরনাক প্ল্যান বানায় যে মিশনে কোনো বিপদ এলে সে সিসিলিয়াকে সিনেমার হিরোর মতো বাঁচিয়ে ইমপ্রেস করবে। পরদিন সকালে ডেটের মতো মুড নিয়ে ইয়োকি যখন সিসিলিয়ার জন্য অপেক্ষা করছিল, তখন সেখানে হুট করে হাজির হয় মাকানা। সে জানায় রেভেন বিজি থাকায় সে এসেছে। ইয়োকির সিনেমার মতো বাঁচানোর সস্তা প্ল্যান শুনে মাকানা তার মাথায় একটা চাটি মেরে বলে এইসব ফালতু বুদ্ধি সিসিলিয়ার ওপর একদম খাটবে না, নিজের দিক থেকে না ভেবে মেয়েদের মন বোঝার চেষ্টা করো। ঠিক তখনই সেখানে সিসিলিয়া আর হ্যাপিনেস পৌঁছে যায়। তারা সবাই মিলে এক পরিত্যক্ত ম্যানশনে যায়, যেখানে একদল খতরনাক জম্বি আর ভূত তাণ্ডব চালাচ্ছে। ইয়োকি সুযোগ বুঝে বলে আমি আর সিসিলিয়া এক টিমে যাব। পরিত্যক্ত ম্যানশনের ভেতরে মিশন শুরু হতেই ইয়োকি খেয়াল করে সিসিলিয়া একটুও ভয় না পেয়ে রাজকীয় ভঙ্গিতে হেঁটে চলেছে। ঠিক তখনই দুটো খতরনাক জম্বি তাদের দিকে তেড়ে আসে, কিন্তু সিসিলিয়া এক নিমেষে জাদুকরি স্পেল দিয়ে তাদের ধুলোয় মিশিয়ে দেয়। এরপর তারা দুজনে মিলে বাকি জম্বিদের সাইজ করে সোজা পৌঁছায় একদম শেষ রুমে, যেখানে সিংহাসনে বসেছিল জম্বিদের লিডার আস্ত এক আনডেড কিং। সিসিলিয়া জানায় সাধারণ জম্বিদের চেয়ে এই রাজা অনেক বেশি বুদ্ধিমান। ইয়োকি অতি আত্মবিশ্বাসের সাথে রাজাকে চ্যালেঞ্জ করলে রাজা রেগে গিয়ে নিজের তলোয়ার উঁচিয়ে আক্রমণ করে, কিন্তু আমাদের ডেমন কিং ইয়োকি এক লাফ দিয়ে তার আক্রমণ ডজ করে রাজার মাথার মুকুট লাথি মেরে ফেলে দেয়। মুকুট ছাড়া রাজাকে পুরো ন্যাড়া মাথার কঙ্কাল লাগছিল। ইয়োকি তাকে খোঁচা মেরে হাসাহাসি শুরু করলে রাজা লজ্জায় লাল হয়ে যুদ্ধ থামিয়ে আগে নিজের মুকুট কোড়াতে দৌড়ায়। এই কাণ্ড দেখে সবাই হাসতে হাসতে তাকে বাচ্চা পোলা বলে খ্যাপানো শুরু করে। রাজা চরম অপমানিত হয়ে মুকুট পরে রাউন্ড 2 এর জন্য তেড়ে আসে, কিন্তু ইয়োকি তার হাতের তলোয়ার এক লাথিতে উড়িয়ে দিলে রাজা পরাজয় স্বীকার করে। সিসিলিয়া তখন এক অ্যাডভান্সড হাই লেভেল স্পেল মেরে রাজা আর তার মুকুটকে চিরতরে পরপারে পাঠিয়ে দেয়। এরপর ক্লান্ত সিসিলিয়াকে আগলে রেখে ইয়োকি তাকে গাড়িতে নিয়ে আসে। পরদিন ইয়োকি দেখা করতে গেলে সিসিলিয়া লাজুক মুখে বলে দয়া করে আমাকে কেউ হোলি মাদার ডাকবেন না। ইয়োকি কারণ জানতে চাইলে সে আফসোস করে বলে ইউগা বলদটা আমাকে সব কাজে মায়ের মতো পারফেক্ট ভেবে এই জঘন্য নাম দিয়েছিল। এদিকে ইয়োকির ফ্ল্যাটে বসে অলস ডেমন গার্ড ঘোষণা করে সে আর ফ্রিতে খাবে না, এখন থেকে মানুষের মতো চাকরি করবে। ব্যাস, পরদিন সকালে ইয়োকি আবার তার সেই কম বাজেটের হ্যালোইন সোর্সম্যান ড্রেস পরে ছদ্মবেশী গার্ডকে নিয়ে সোজা হাজির হয় অ্যাডভেঞ্চারার গিল্ডে। গিল্ডের মেয়েটি গার্ডকে দেখে ভয় পেয়ে ভাইস গিল্ড মাস্টার ক্রামেনকে ডাকে। ক্রামেন এসে ইয়োকির এই নতুন জোকারগিরি দেখে আর কোনো ঝামেলা না বাড়িয়ে গার্ডকে গিল্ডের মেম্বার বানিয়ে নেয়। পরদিন সকালে কোয়েস্ট নিতে এসে ইয়োকি জানতে পারে এক রহস্যময় লোক স্পেশালি তার জন্য অপেক্ষা করছে। রুমে ঢুকে ইয়োকির আত্মারাম খাঁচা ছাড়া, কারণ সেখানে ছদ্মবেশে খোদ সিসিলিয়া বসে আছে। সিসিলিয়া জানায় সে আসলে নিজ চোখে দেখতে এসেছিল ইয়োকি সেই ব্ল্যাক লাইটনিং সোর্সম্যান কিনা। ইয়োকি নিজের বোকামির জন্য সাথে সাথে হাত জোড় করে ক্ষমা চায় এবং বলে গার্ড যাতে কোনো ঝামেলায় না পড়ে সে এই ছদ্মবেশ নিয়েছে। সব শুনে সিসিলিয়া রেগে না গিয়ে উল্টো গার্ডের প্রথম মিশনে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। মিশনটি ছিল গ্রামের এক হারিয়ে যাওয়া বিড়াল খুঁজে বের করা। ইয়োকি বেশি ভাব মারতে গিয়ে উল্টোপাল্টা আচরণ শুরু করলে সিসিলিয়া নিজেই ফ্রন্টম্যান হিসাবে গ্রামবাসীদের সাথে কথা বলে সব ইন্টেল জোগাড় করে এবং গার্ডকে বুঝিয়ে দেয়। ইয়োকি তার অতি প্রাকৃতিক ঘ্রাণ শক্তি ব্যবহার করে হারিয়ে যাওয়া বিড়ালের গন্ধ পেয়ে যায়। সে নিজে একাই খুঁজতে বেরোয়, কিন্তু ফিরে আসার সময় একটা নয় বরং দুটো বিড়াল নিয়ে আসে, কারণ এই বলদটা নিজেই বুঝতে পারছিল না আসল বিড়াল কোনটা। এরপর তারা গাড়ের পরবর্তী মিশনে যায়, যেখানে একদল খতরনাক গবলিনকে খতম করতে হতো। কিন্তু আমাদের ডেমন গার্ড কোনো কষ্ট ছাড়াই তুড়ি মেরে গবলিনদের এমন ধোলাই দেয় যেন সে কোনো ম্যাচের জন্য হালকা প্র্যাকটিস করছে। সন্ধ্যায় গিল্ডে ফিরে ক্র্যামেন যখন গার্ডের হাতে টাকা তুলে দেয় তখন সে মারাত্মক মোটিভেটেড হয়ে যায়। সে ঠিক করে এখন থেকে সব মিশন একাই করবে, যাতে তাকে ভালোবাসার টিলের আর কোনো অভাব না থাকে। গার বিদায় নিলে ইয়োকি সুবর্ণ সুযোগ পেয়ে সিসিলিয়াকে বলে
বলে সে এক হাই র্যাঙ্ক মিশনে যাচ্ছে। সিসিলিয়াও তার সাথে যাওয়ার সিদ্ধান্ত নেয়। খুশিতে গদগদ ইয়োকি দেখে সিসিলিয়া এক ফাটাফাটি অ্যাডভেঞ্চারার ড্রেস পরে এসেছে। রাতে তারা যখন ধ্বংসাবশেষের কাছে ক্যাম্প ফেলে তখন সিসিলিয়ার সাথে রাত কাটানোর চিন্তায় ইয়োকি খুশিতে পাগল হয়ে যায়। সে লজ্জায় নিজের মুখের মাস্ক খুলছিল না দেখে সিসিলিয়া নিজেই টেনে তার মাস্ক খুলে ফেলে, যা দেখে ইয়োকি লজ্জায় লাল হয়ে যায়। সে তাড়াহুড়ো করে খাবার গিলে আবার মাস্ক পরে নেয়, কারণ সিসিলিয়ার এই রূপ সহ্য করার ক্ষমতা তার নেই। কিন্তু সে জানে না সিসিলিয়ার মনে এক বিশাল ঝড় চলছে। রাজা অলরেডি এক বড় লর্ডের ছেলের সাথে সিসিলিয়ার বিয়ে ঠিক করে ফেলেছে। পরদিন সকালে তারা ধ্বংসাবশেষে ঢুকলে সামনে একদল ভয়ঙ্কর মনস্টার চলে আসে। ইয়োকি তখন হিরোগিরি দেখাতে এক জাদুকরী ইলিউশন স্পেল মারে, যা মনস্টারদের চোখের সামনে তাদের পছন্দের জিনিস এনে দেয়। ইয়োকি রোম্যান্টিক মুডে সিসিলিয়াকে বলে, মনস্টারগুলো যেমন নিজেদের প্রিয় জিনিস দেখছে, আমিও তোমার দিকে ওভাবেই তাকিয়ে থাকি। কিন্তু সিসিলিয়া এই ডায়লগ না বুঝে বলে, আমি মনস্টার হলে তো কেকের দিকে তাকিয়ে থাকতাম। মিশন শেষে গিল্ডে ফিরে ক্র্যামেন তাদের পুরস্কার দেয়। ইয়োকি বলে, এই টাকা দিয়ে আজ রাতে একটা ফাটাফাটি পার্টি হবে। কিন্তু নিজের ফ্ল্যাটে ফিরতেই টিলকে দেখে তারা পুরো চমকে যায়। টিল সেখানে ব্যাকুল হয়ে গারকে খুঁজছিল। ঠিক তখনই গার সেখানে পৌঁছালে টিল এক দৌড় গিয়ে গারকে শক্ত করে জড়িয়ে ধরে। গার জানায় অ্যাডভেঞ্চারার হয়ে সে এখন অনেক টাকা কামাচ্ছে এবং নিজের জন্য একটা আলাদা ফ্ল্যাটও কিনে ফেলেছে। এই শুনে টিল খুশিতে নাচতে নাচতে গারের নতুন ফ্ল্যাটের দিকে রওনা দেয়। টিল আর গারকে একসাথে চলে যেতে দেখে ইয়োকি মাস্ক খুলে আয়নার সামনে দাঁড়ায়। তখনই সে রিয়েলাইজ করে যে পুরো শহর জুড়ে সে কি পরিমাণ জোকার সেজে ঘুরে বেরিয়েছে। লজ্জায় সে যেই না ভেঙে পড়তে যাবে অমনি মিষ্টি সিসিলিয়া এসে তাকে সান্ত্বনা দিয়ে বলে, আরে ব্ল্যাক লাইটনিং সোর্ডম্যান হিসেবে তুমি কিন্তু ফাটাফাটি কাজ করেছো, আমি তোমার সাথে আবারও মিশন করতে চাই। জানুর মুখে এই প্রশংসা শুনে ইয়োকি খুশিতে একদম আকাশে উঠতে থাকে। 1 মাস পর ইয়োকি আর ডিউক খেয়াল করে যে বন্ধু রেভেনের মন খুব খারাপ, কারণ অনেক দিন ধরে তার ক্রাশ হ্যাপিনেসের সাথে দেখা হয়নি। ইয়োকি তখন আইডিয়া দেয় এক গ্রুপ ডেটের বাহানায় সবাইকে একসাথে করার। গ্রুপ ডেটে গিয়ে ইয়োকি পুরো টাস্কি খেয়ে যায় যখন সে দেখে গম্ভীর অফিসার ডিউক আর আইরিন অলরেডি প্রেম করছে। সবাই মিলে আইসক্রিম ডেট করার সময় রেভেন পরম ভালোবাসায় হ্যাপিনেসের গাল থেকে আইসক্রিম মুছে দিতে যায়। ঠিক তখনই ওখান দিয়ে যাওয়ার সময় একদল রাজকীয় নাইট রেভেনের চিকন গলার আওয়াজ শুনে ফেলে এবং তাকে নিয়ে যাচ্ছে তাই ট্রোল আর হাসাহাসি শুরু করে দেয়। হ্যাপিনেস তার হবু জামাইকে বাঁচাতে বীর দর্পে নাইটদের ধমক দেয়, কিন্তু অপমান সহ্য করতে না পেরে রেভেন লজ্জায় ওখান থেকে এক দৌড়ে পালায়। পেছনে পেছনে ইয়োকি আর ডিউকও ছুটে যায়। ডিউক রেগে গিয়ে রেভেনকে ভীতু বিড়াল বললে ইয়োকি সেখানে থেরাপিস্ট সেজে রেভেনের ভাঙা মন জোড়া লাগায়। রেভেন কান্নাকাটি করে স্বীকার করে যে সে নিজেকে খুব দুর্বল ভাবছে। হ্যাপিনেস তাকে এক বড় গোপন সত্য বলতে চেয়েছিল, কিন্তু রেভেন ভয় পাচ্ছে যে সে সেই সত্য হজম করতে পারবে কিনা। ইয়োকি তাকে সাহস দিলে রেভেন ফিরে এসে সবার কাছে ক্ষমা চায় এবং প্রতিজ্ঞা করে সে নিজেকে আরও শক্তিশালী করবে। কিন্তু কয়েকদিন পরই এক খতরনাক টুইস্ট আসে। হ্যাপিনেস হুট করে গায়েব হয়ে যায়। সে শুধু একটা চিরকুট রেখে গেছে যেখানে লেখা ছিল তাকে জঙ্গলে গিয়ে খুঁজতে। ইয়োকি তখন তার ডিমন কিংয়ের স্পেশাল ঘ্রাণ শক্তি ব্যবহার করে ডিউক আর সাইকেকে নিয়ে সোজা এক রহস্যময় মন্দিরে গিয়ে হ্যাপিনেসের সন্ধান পায়। হ্যাপিনেস জানায় সে আর নিজের আসল পরিচয় লুকিয়ে রাখতে পারছে না, সে রেভেনকে সব সত্যি বলে দেবে। ডিউক তাকে ওয়ার্নিং দেয় যে রেভেন যদি তার এই খতরনাক সত্য মেনে না নেয় তবে হ্যাপিনেস সবকিছু হারিয়ে বিপদে পড়বে। কিন্তু হ্যাপিনেস নিজের সিদ্ধান্তে অটল থাকে। ওদিকে অপমানিত রেভেন নিজের ভেতরে এক নতুন ডন পার্সোনালিটি জাগিয়ে তোলে। সে সোজা গিয়ে সেই ট্রোল করা নাইটদের কলার চেপে ধরে বুঝিয়ে দেয় যে সেই তাদের আসল ক্যাপ্টেন। নাইটরা ভয়ে হাত জোর করে ক্ষমা চায়। এর 1 মাস পর ইয়োকি যখন রাজকীয় স্টাইলে সিসিলিয়ার ম্যানশনে চা খেতে যায় তখন সে রেভেনের ব্যাপারে এক খতরনাক খবর দেয়। ম্যানশনে বসে শাশুড়িমা সিলিয়া আমাদের কিউট সিসিলিয়াকে জিজ্ঞেস করে, ইয়োকি কি তোর এই রাজকীয় বিয়ের খতরনাক খবরটা জানে? সিসিলিয়া মন খারাপ করে বলে, না, সে বন্ধুদের ঝামেলা সামলাতে মারাত্মক বিজি। সিলিয়া তখন মনে করিয়ে দেয় যে হবু বর অলরেডি শহরে চলে এসেছে, তাই ইয়োকি জানার আগেই সিসিলিয়ার উচিত নিজের ব্যবস্থা করা। সিসিলিয়া রেগে বলে সে এই বিয়ে একদম ভেঙে দেবে, কারণ সে মনে মনে শুধু ইয়োকিকেই ভালোবাসে। রাস্তায় বাড়ি ফেরার পথে ইয়োকির সাথে দেখা হয় রেভেনের, কিন্তু রেভেনের রাগী চেহারা দেখে ইয়োকির যেন আগুন লেগে যায়। আচমকা রেভেন তলোয়ার বের করে ইয়োকিকে আক্রমণ করে বসে। সে চিৎকার করে বলে, তুই হ্যাপিনেসের সাথে চরম অন্যায় করেছিস, আজ তোকে আমি মেরেই ফেলবো। বাঁচতে গিয়ে ইয়োকি নিজের আসল ভয়ঙ্কর ডেমন রূপ ধারণ করে। তখনই রেভেন চিনতে পারে যে এই সেই ভয়ঙ্কর ডেমন যার দুর্গে তারা হেরেছিল। মারামারির পর আসল ফানি টুইস্ট ফাঁস হয়। রেভেন জানতে পেরেছে
যে মানুষ সাজার জন্য হ্যাপিনেস নিজের শরীরের সব সুন্দর পালক ছিঁড়ে ফেলেছিল আর ইয়োকি নাকি তাকে আটকায়নি। এই ভুল বোঝাবুঝি মিটে গেলে রেভেন আর হ্যাপিনেস একে অপরকে জড়িয়ে ধরে আই লাভ ইউ বলে দেয়। পরদিন সকালে ইয়োকি খুশিতে গদগদ হয়ে সিসিলিয়াকে এই প্রেমের খবর দিতে গেলে দেখে তার জানুর মন খুব খারাপ। সিসিলিয়া তাকে এড়িয়ে গিয়ে বলে সে কয়েকদিন খুব বিজি থাকবে। ইয়োকিও তখন বোকার মতো বলে আচ্ছা তাহলে আমিও হিরো ইউগার সাথে এক বাইরের মিশনে যাচ্ছি। এই শুনে জীবনে প্রথমবারের মতো সিসিলিয়া হিংসায় জ্বলে ওঠে। পরের সপ্তাহে নিজের রুমে সিসিলিয়া যখন কান্নাকাটি করতে করতে বিয়ের ব্রাইডাল ড্রেস ট্রায়াল দিচ্ছিল ঠিক তখনই সেখানে এন্ট্রি নেয় মাকানা। সিসিলিয়া তার জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে জানায় যে প্রতিবেশী রাজ্যের হিরো সোলেইলের সাথে রাজা জোর করে তার বিয়ে ঠিক করেছে, যা সে কোনোভাবেই চায় না। বিকেলেই সেই হবু বর সোলেইল ম্যানশনে এসে চা খেতে খেতে সিসিলিয়ার সামনে হঠাৎ হাঁটু গেড়ে বসে এক রোম্যান্টিক প্রপোজাল দিয়ে বসে, যা দেখে আমাদের কিউট সিসিলিয়া পুরো স্পিচলেস হয়ে যায়। তবে আমাদের কিউট সিসিলিয়া সাহস করে সোলেইলের বিয়ের প্রস্তাব নম্রভাবে রিজেক্ট করে দেয়। কিন্তু আসল টুইস্ট হলো সোলেইল রেগে না গিয়ে একদম জেন্টলম্যানের মতো এই রিজেকশন মেনে নেয়। সে জানায় সে আসলে দুই রাজ্যের মধ্যে শান্তি বজায় রাখতে এই গ্রামে এসেছে। এদিকে আমাদের বলদ ইয়োকি তখনও খনির ভেতর মায়াবী কিউট মনস্টারদের মারার মিশনে ব্যস্ত। সে জানেই না যে শহরে তার জানুকে অন্য ছেলে প্রপোজ করে বসে আছে। খনির ভেতর হিরো ইউগা কথা প্রসঙ্গে হুট করে ইয়োকির সামনে সিসিলিয়ার রাজকীয় বিয়ের সিক্রেট ফাঁস করে দেয়। বিয়ের খবর শোনা মাত্রই ইয়োকির পায়ের তলার মাটি সরে যায়। সে সব কাজ ফেলে পাগলের মতো সিসিলিয়ার ম্যানশনের দিকে এক দৌড় লাগায়। ওদিকে গ্রামের পরিস্থিতি বুঝতে জেন্টলম্যান সোলেইকে নিয়ে আমাদের মিষ্টি সিসিলিয়া এক অনাথ আশ্রমে ঘুরতে যায়। সোলেই সেখানে বাচ্চাদের সাথে মজা করে বিস্কুট বিলিয়ে যায়। ফেরার পথে সিসিলিয়া লাজুক মুখে সোলেইয়ের কাছে স্বীকার করে যে সে আসলে ইয়োকিকে মনে প্রাণে অনেক ভালোবাসে এবং একদিন তার পাশে দাঁড়ানোর যোগ্য হতে চায়। তবে বলদ সোলেই মনে করে ইয়োকি বুঝি সিসিলিয়ার কোনো গুরুজি। রাতে বাড়ি ফিরে সিসিলিয়া যখন ইয়োকি দেওয়া নেকলেসটি দেখছিল ঠিক তখনই আমাদের ক্লান্ত নায়ক ইয়োকি চোরের মতো জাদুকরি স্পেল মেরে গ্রামে ঢোকার চেষ্টা করে। কিন্তু কপাল খারাপ, ছদ্মবেশে থাকা এক রহস্যময় খতরনাক যোদ্ধা নীল আগুনের পাওয়ার নিয়ে হুট করে ইয়োকির ওপর মারাত্মক হামলা চালিয়ে বসে। সে ইয়োকিকে আছাড় মেরে বিল্ডিংয়ের ছাদে ফেলে। আসলে ইয়োকি তখন নিজের ডেমন রূপে থাকায় সেই ব্লু ফায়ার যোদ্ধা তাকে এক হিংস্র দানব ভেবে বসে। এই মারামারি দেখে রাজকীয় নাইটরা সেখানে ছুটে এলে ইয়োকি সেখান থেকে যান বাঁচাতে এক লাফে জঙ্গলে পালায়। দানব রূপের কারণে সবাই তাকে ঘৃণা করছে দেখে ইয়োকির মন পুরো ভেঙে চুরমার হয়ে যায়। সে কাঁদতে কাঁদতে ভাবে সিসিলিয়া কি কোনোদিন আমার এই শয়তান রূপ মেনে নেবে? কেন সৃষ্টিকর্তা আমাকে মানুষ না বানিয়ে এক খতরনাক শয়তান বানালো? ঠিক তখনই জঙ্গল থেকে উড়ে আসা এক টুকরো কাগজে সে নিজের মোস্ট ওয়ান্টেড অপরাধীর পোস্টার দেখে আরও বড় বাস খায়। ওটা ছিল তার সেই কম বাজেটের জোকার সোর্সম্যানের ছবি। পরদিন সকালে বর্ডারের সিকিউরিটি চেক করতে সেখানে পুলিশ অফিসার ডিউক, রেভেন আর আইরিন এসে হাজির হয়। ঠিক তখনই দূর থেকে আধমরা এবং রক্তাক্ত অবস্থায় আমাদের মেইন হিরো ইয়োকিকে হেঁটে আসতে দেখে সবাই পুরো স্তব্ধ হয়ে যায়। কিন্তু ইয়োকির চোখ তখন খুঁজছিল শুধু তার জানু সিসিলিয়াকে। সিসিলিয়া দূর থেকে ইয়োকির এই রক্তাক্ত অবস্থা দেখে চোখের জন ধরে রাখতে না পেরে এক দৌড়ে তার দিকে যেতে নেয়। কিন্তু তখনই খতরনাক হবু বর সোলেই হাত বাড়িয়ে সিসিলিয়াকে আটকে দেয় এবং বলে ওদিকে যেও না সিসিলিয়া, ও এক মারাত্মক ডেমন। হবু বর সোলেইলের বাধা উপেক্ষা করে সিসিলিয়া এক ঝটকায় তার হাত সরিয়ে দিয়ে নিজের হিলিং স্পিরিট দিয়ে আমাদের রক্তাক্ত নায়ক ইয়োকিকে সুস্থ করে তোলে। সিসিলিয়া তাকে জিজ্ঞেস করে তোমার এই অবস্থা কে করেছে? কিন্তু ইয়োকি কিছু বলার আগেই সোলেইল তাদের দিকে এগিয়ে আসে, কারণ ইয়োকিকে তার খুব চেনা লাগছিল। ইয়োকি কোনো ঝামেলা না বাড়িয়ে নিজেকে সিসিলিয়ার বন্ধু হিসেবে পরিচয় দেয়। সিসিলিয়া তখন তড়িঘড়ি করে তাদের এই রাজকীয় বিয়ের ভুল বোঝাবুঝি মেটাতে গেলে ইয়োকি তাকে মাঝপথেই থামিয়ে দেয়। সে অত্যন্ত দুঃখী মনে সিসিলিয়ার জীবনের মাঝখান থেকে সরে যাওয়ার জন্য ক্ষমা চেয়ে ওখান থেকে চলে যেতে নেয়। কিন্তু তখনই পুলিশ অফিসার ডিউক আর রেভেন এসে তাকে খপ করে ধরে ফেলে, কারণ গ্রামের চারদিকে তখনও তার মোস্ট ওয়ান্টেড অপরাধীর পোস্টার ঝুলছিল। কিন্তু ইয়োকির ফ্ল্যাটে ফিরে এসে জানা যায় আসল ফানি টুইস্ট, ওই ওয়ান্টেড পোস্টারটা আসলে ইয়োকির নয়, বরং ব্লু ফায়ার বা নীল আগুনের সেই খতরনাক যোদ্ধার। দুজনের ড্রেস আপ পুরো সেম হওয়ায় পুলিশ ভুল করে ইয়োকিকে চোর ভেবেছিল। এই ব্লু ফায়ার ইদানিং গ্রামের মানুষদের জোর করে এমন ফালতু সাহায্য করছে যে অ্যাডভেঞ্চারার গিল্ডের পুরো বিজনেস লাটে উঠেছে। সে সাহায্য করতে গিয়ে সব কাজ এমনভাবে পণ্ড করে যায় যে গিল্ডে এখন শুধু কমপ্লেনের বন্যা বয়ে যাচ্ছে। গিল্ড মাস্টার ক্র্যামেন তখন ইয়োকিকে দায়িত্ব দেয় এই নকল জোকারকে সাইজ করার। ইয়োকিও রাজি হয়ে যায়, কারণ এতে অন্তত তার মন থেকে জানু সিসিলিয়ার চিন্তা একটু দূর হবে। ইয়োকি আবার তার সেই কম বাজেটের ব্ল্যাক লাইটনিং ড্রেস পরে রেভেনকে সাথে নিয়ে গ্রামে বেরোয়। সে গ্রামবাসীদের বুঝিয়ে বলে যে এক বেইমান
নকলবাজ তার নাম ভাঙিয়ে ঘুরছে। এদিকে আমাদের কিউট সিসিলিয়া ছদ্মবেশ ধরে মাঝ রাস্তায় সেই ব্লু ফায়ারকে একা পেয়ে খামচে ধরে। সে রেগে চিৎকার করে বলে, তুই কেন আমার গ্রামে এত ক্যাওস তৈরি করছিস? আর তোর সাহস কত বড় যে তুই আমার কলিজার টুকরো ইয়োকির ড্রেস কপি করেছিস? আজ তোকে আমি মেরেই ফেলব। দূর থেকে জানুর মুখে এমন প্রশংসা শুনে ইয়োকি আর আড়ালে থাকতে পারে না। সে সামনে এসে আবেগঘন চোখে জিজ্ঞেস করে, সিসিলিয়া, তুমি এমন এক নগণ্য মানুষের জন্য এত কিছু কেন করছিস? সিসিলিয়া তখন সোজা বলে দেয়, তুমি আমার কাছে কোনো নগণ্য মানুষ নও ইয়োকি। ঠিক তখনই ব্লু ফায়ার তাদের রোমান্সে ভাঙন ধরিয়ে ইয়োকিকে যুদ্ধের চ্যালেঞ্জ ছুড়ে দেয়। ইয়োকি তাকে এক নির্জন জায়গায় নিয়ে গিয়ে খতরনাক ফাইট শুরু করে এবং জিজ্ঞেস করে, দুনিয়ায় এত ড্রেস থাকতে তুই আমার এই ফালতু ড্রেসই কেন কপি করলি? ব্লু ফায়ার তখন কান্নাকাটি করে স্বীকার করে যে সে আসলে মনে মনে ইয়োকির মতোই একজন মহান যোদ্ধা হতে চেয়েছিল এবং তাকে হারিয়েই সে সেরা হতে চায়। ইয়োকি তখন বড় ভাইয়ের মতো তাকে নিজের রাস্তায় চলার জ্ঞান দিতে থাকে। কিন্তু ঠিক তখনই সেখানে হঠাৎ এক খতরনাক এন্ট্রি মারে আমাদের রাগী জানু সিসিলিয়া। সিসিলিয়াকে দেখেই ভয়ে কাঁপতে কাঁপতে ইয়োকি সোজা হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে এবং ব্লু ফায়ারকেও বলে, চুপচাপ হাঁটু গেড়ে বসে পড় ভাই, নইলে আজ দুজনেরই কপালে চরম শনি আছে। রাগী জানু সিসিলিয়াকে লেকচার মোডে দেখে আমাদের খতরনাক ডিমন কিং ইয়োকি আর ব্লু ফায়ার ভয়ে কাঁপতে কাঁপতে হাঁটু গেড়ে বসে পড়ে। সিসিলিয়া তখন তাদের জ্ঞান দিতে শুরু করে যে নিজেদের ঝামেলা মারামারি না করেও মেটানো যায়। লেকচার শুনে ব্লু ফায়ার নিজের ভুল বুঝতে পেরে কান্নাকাটি করে ক্ষমা চায় এবং বলে সে আসলে গ্রামবাসীদের চোখে একটু হিরো সাজতে চেয়েছিল। ঠিক তখনই উৎসুক গ্রামবাসীরা ফাইট কার দিকে গেল তা দেখতে সেখানে তেড়ে আসে। ইয়োকি তখন ব্লু ফায়ারকে চোরের মতো পালানোর সুযোগ করে দেয় এবং নিজে গ্রামবাসীদের সামনে গিয়ে বুক ফুলিয়ে এক খতরনাক মিথ্যা গল্প ফাঁদে। সে বলে, আমি ব্লু ফায়ারকে খতম করে দিয়েছি। মিথ্যা বলার পর মিষ্টি সিসিলিয়াকে কোলে তুলে নিয়ে সোজা এক চার্চের ছাদের উপর উড়ে চলে যায়। সেখানে চাঁদনি রাতে বসে সিসিলিয়া তাদের প্রথম দেখার সেই রোম্যান্টিক স্মৃতি মনে করতে গেলে ইয়োকি লজ্জায় লাল হয়ে বলে, আরে জানু, ওইসব ফালতু ওল্ড মেমোরি বাদ দাও না। সিসিলিয়া তখন হেসে ফেলে বলে, তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার জীবনের সেরা সময়। জানুর মুখে এই প্রেমের স্বীকারোক্তি শুনে ইয়োকি নিজের মনের সব ইমোশন ঢেলে দিয়ে বলে, তুমি যদি অন্য কাউকে বিয়েও করো, দয়া করে এই চোখ থেকে অনেক দূরে গিয়ে করো, কারণ অন্য কারোর বুকে তোমাকে দেখলে আমার এই পরাণটা ফেটে যাবে। এরপর ইয়োকি শেষমেশ সাহস করে সিসিলিয়াকে অফিসিয়ালি ডেটে যাওয়ার জন্য প্রপোজ করে বসে। সিসিলিয়া এই প্রপোজাল শুনে ব্লাশ করতে করতে বলে, আমাকে একটু সময় দাও, আমি হবু বর সোলেইলের সাথে রাজকীয় বিয়ের ঝামেলাটা মিটিয়ে আগামীকালই তোমাকে ফাইনাল ডিসিশন জানাবো। পরদিন সকালে জেন্টলম্যান সোলেইল বিদায় নেওয়ার সময় সিসিলিয়ার কাছে এক খতরনাক সত্য ফাঁস করে দেয়। সে মুচকি হেসে বলে, সিসিলিয়া, আসলে আমিই ছিলাম সেই নীল আগুনের ছদ্মবেশী যোদ্ধা ব্লু ফায়ার। এই কথা শুনে সিসিলিয়ার পুরো আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যায়। সে পুরো শকড হয়ে ফ্যাল করে তাকিয়ে থাকে। এদিকে খনির ভেতর আটকে থাকা বলদ হিরো ইউগা আর মাকানা তখনও বুঝতে পারছিল না যে গ্রামে আসলে কি লেভেলের প্রেমের তাণ্ডব চলছে। বিকেলে চা খাওয়ার দাওয়াতে এসে সিসিলিয়া যখন ইয়োকিকে এই ব্লু ফায়ারের রহস্য বলতে যায়, তখন ইয়োকি বলে, ধুর ছাই, ওসব ফালতু লোকের গল্প রাখো। সে সিসিলিয়ার হাত দুটো শক্ত করে ধরে চোখের দিকে তাকিয়ে বলে, সিসিলিয়া, আই লাভ ইউ। আমি তোমাকে সত্যি মন থেকে অনেক ভালোবাসি। এবার আর কোনো নাটক না করে আমাদের কিউট সিসিলিয়া লাজুক মুখে বলে দেয়, আই লাভ ইউ টু ইয়োকি। অবশেষে ডিমন কিং আর মিষ্টি সিসিলিয়ার এই খতরনাক প্রেমের গল্প হ্যাপি এন্ডিং দিয়ে শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানান পরবর্তী সময়ে কোন অ্যানিমের রিক্যাপ দেখতে চান, আর ঝটপট লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।